আপনারা শুনতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ শাহ হাফেজ কবিরের লেখা গল্প চোরের চুরি বিদ্যা ত্যাগ। লেখক শাহ হাফেজ কবিরের জন্ম বেড়ে ওঠা চট্টগ্রামে। আগ্রহ লেখালেখি এবং গবেষণায়। স্নাতক শেষ করার পূর্বেই প্রকাশ করেন প্রথম গবেষণাপত্র। এছাড়া প্রতিষ্ঠা করেন গাস্টো নামের একটি গবেষণা গ্রুপ। রসায়নে পিএইচডি করেছেন 2023 সালে। আমাদের আজকের এই গল্পটি নেওয়া হয়েছে অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত লেখকের ভূত ধরা সঙ্গ ও অন্যান্য গল্প বইটি থেকে। গল্পটি অডিও রূপান্তর করেছে টিম তাশউইক অডিও বুক। আপনারা শুনতে যাচ্ছেন চোরের চুরি বিদ্যা ত্যাগ। ফারুকের জীবনে আজ হয়তো শেষ চুরি হতে যাচ্ছে, কারণ সে মনে মনে একটি অদ্ভুত সংকল্প করেছে। সে যদি আজ চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে সে আবার চুরি করবে, কিন্তু যদি ধরা না পড়ে তাহলে সে আর কখনো চুরি করবে না। চুরিবিদ্যা ছেড়ে সে নিজের পরিবারের জন্য সৎ পথে কায়িক পরিশ্রম করে আয় করবে। তার একমাত্র মেয়েকে কেউ একজন নাকি বলেছে সে চোরের মেয়ে। তাতে সে মনে খুব কষ্ট পেয়েছে। কান্না করে তার কাছে এসে অনুযোগ করেছে চুরি নিয়ে। সে বলেছে সে ছোট মানুষ হয়েও বোঝে যে চুরি খারাপ, তাহলে বাবা এত বড় হয়েও কেন তা বোঝে না? ফারুকের নিজের মনেও অনেক কষ্ট। এত বড় বড় চোরেরা মিলে পুরো দেশ লুটে পুটে খাচ্ছে, দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কই, ওই বড় বড় চোরদের কেউ তো এমন কিছু বলার সাহস দেখায় না। এদিকে সে এই কাজ করছে নিজের পেটের দায়ে, তাতেই সবাই তাকে ও তার পরিবারকে চোরের বংশ বলে গালি দেয়। পারে শুধু গরিবের সাথে। চোরের বুঝে আপনি সাধু। মেয়ের জন্য আগেরবার ফারুককে বিড়ি খাওয়াও ছাড়তে হয়েছে। তাকে স্কুলে নাকি পড়িয়েছে ধূমপান মানুষের মৃত্যুর কারণ। মেয়ে বাসায় এসে যখনই দেখে ফারুক বিড়ি খাচ্ছে, তখনই বাবার আসন্ন মৃত্যুর কথা ভেবে সে কান্নাকাটি শুরু করে দেয়। মেয়েটার ওর বাবার প্রতি এত মায়া ও ভালোবাসা সেদিন ফারুক খুব অনুভব করেছিল। সেটাই তাকে বিড়ির নেশা থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু এবার তো পেশা নিয়ে টানাটানি। আজকের চুরিটা তাই তার কাছে বড় একটা চ্যালেঞ্জ, যেহেতু এটার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ পেশা ভাগ্য। সে তার এই পরিকল্পনার কথা তার বউ মনিরাকে জানিয়েছিল। সে অবশ্য শুনে খুব একটা আগ্রহ দেখায়নি। তার স্বামীর এমন প্রতিজ্ঞা বিয়ের পর থেকে এখন পর্যন্ত অসংখ্যবার ভাঙতে দেখেছে। এইসব শুনে অযথা বাড়তি চিন্তা মাথায় নিতে চায় না সে। মেয়ের নানান বায়নায় সে এমনিতেই অনেক কষ্টের মধ্যে থাকে। ফারুক খুবই আত্মপ্রত্যয়ী তার চুরির দক্ষতা নিয়ে। তবুও প্রতিবার চুরি শুরুর আগে খানিকটা প্রস্তুতি নিয়ে নেয়। প্রথমে সে তার চুরি করার যন্ত্রপাতিগুলো ভালোভাবে পরীক্ষা করে নিল। ফারুক চশমা পরে। চুরির সময় কোনোভাবে যেন চশমা না খুলে পড়ে তার ব্যবস্থা করেছে সে। রাবার দিয়ে চশমার দুই হাতলকে এক করে দিয়েছে। চুরি করা বেশ সময় সাপেক্ষ কাজ, তাই ভালো করে রাতের খাবার খেয়ে নেয় সে। একবার চুরি করার আগে টাকা ছিল না বলে ঠিক মতো খাবার খায়নি। তখন যেখানে চুরি করতে গিয়েছিল সেখানের ফ্রিজ থেকে বের করে কিছু ঠান্ডা মুরগির মাংস খেয়েছিল। এতে পরে পেট খারাপ হয়েছিল তার। এরপর থেকে আর কখনো চুরির বাড়িতে খাবার খায়নি সে। রাত 12টার দিকে রওনা দেয় চুরির উদ্দেশ্যে। টুলিমুড়ি পাড়ার রেহমান মঞ্জিলে আজকে হানা দিবে সে। আগেরবার ওই পাড়াতে চুরি করার সময় খেয়াল করেছিল রেহমান মঞ্জিলের ছাদের দরজাটা রাতে খোলা থাকে। ওই দিক দিয়ে সে ঢুকবে বিল্ডিংটাতে। তারপর যে রুমের দরজা খোলা যায় সেটাতেই চেষ্টা করবে চুরির। অন্যান্যদের জন্য ওই বিল্ডিংয়ে ওঠা খুব কষ্টের কাজ হলেও তার জন্য এটা খুবই সোজা। ছোটবেলা থেকেই দুটি বিল্ডিংয়ের মধ্যেখানের খালি জায়গা দিয়ে জানালা ও রেলিংয়ের সাহায্যে ছাদে চড়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল তার। কম বয়সে শরীর অনেক হালকা থাকে বলে তার কয়েকজন বন্ধু সেটা করতে পারত। তবে বয়সের কারণে শরীর ভারী হওয়ায় তাদের অনেকের পক্ষে এখন আর তা করা সম্ভব না। কিন্তু সে তো সেই গরিবই আছে এখনো। শরীরে বাড়তি মাংস লাগার সুযোগ কখনো পায়নি।
ফলে সে এখনও সেই ছোটবেলার মতোই ছাদে চড়ে যেতে পারে কোনো বিশেষ যন্ত্রপাতি ছাড়াই। আজকেও সে ঠিক তাই করবে। পাশাপাশি তাকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে লাফও দিতে হবে। তাই সে ঠিক করেছে পাশের ছোট বিল্ডিংটাতে প্রথমে উঠবে, তারপর আস্তে আস্তে লাফ দিয়ে রেহমান মঞ্জিলের ছাদে পৌঁছাবে। ফারুক রেহমান মঞ্জিলের নিচ দিয়ে হালকা চক্কর দিয়ে এসেছে। এখনো দারোয়ান বেটা জেগে আছে। ঘণ্টাখানেকের জন্য অপেক্ষা করতে হবে। আজকাল চুরি করার নানা অসুবিধা। বেশিরভাগ ফ্ল্যাটে অনেক রাত পর্যন্ত বাতি জ্বালানো থাকে। ইয়াং পোলাপান অনেক দেরি করে ঘুমায়। এই নিয়ে ফারুক অনেকদিন আক্ষেপ করেছে। এমনকি কোনো কোনো দিন চুরি করা থেকেও বিরত থাকতে হয়েছে, কেবল যেখানে চুরি করবে বলে ঠিক করেছিল সেখানকার মানুষরা ঘুমায়নি বলে। আগে এমন হতো না। রাত 12টা-1টার মধ্যে সে চুরি করার জন্য পুরো শহরটাই পেয়ে যেত। মনে মনে ভাবে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কিছুক্ষণ পর উকি দিয়ে দেখে দারোয়ান বেটা ঘুমালো নাকি। হালকা নাক ডাকার আওয়াজে নিশ্চিত হলো। প্রথমে পাইপের সাহায্যে তার স্বাভাবিক কায়দায় বারান্দার রেলিংয়ে উঠল। তারপর 2 বিল্ডিংয়ের রেলিং, জানালা, পাইপের সাহায্যে ছোট বিল্ডিংটাতে উঠে অবশেষে রেহমান মঞ্জিলের ছাদে পৌঁছে গেল। 5 তলার এই ভবনে মোট 9টা ফ্ল্যাটে মানুষ থাকে। একটা মনে হয় খালি আছে। সেটার সামনে ধুলো দেখে অনুমান করল। তারপর আস্তে আস্তে সে 3য় তলায় গেল। শুনেছে এই ফ্লোরেই বিল্ডিংটার মালিক থাকে, কিন্তু সে জানে না কোন ফ্ল্যাটে থাকে, ডানটা নাকি বামটা। ডান দিকের ফ্ল্যাটটা টার্গেট করল। দক্ষ হাতে তার যন্ত্রপাতি ব্যবহার করে ফ্ল্যাটের তালা খোলার চেষ্টা করল এবং প্রথমবারই সে সফল হয়ে গেল। দরজাটা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকে ফারুক তার টর্চ লাইট দিয়ে চারদিকে দেখার চেষ্টা করল। সে লিভিং রুমে আছে। এখানে কেউ নেই বলে এখান থেকে কিছু সে তার ব্যাগে ভরে নিল। বেশি ভারী কিছু সে সাধারণত নেয় না, যেহেতু যে পথে এসেছে সেই পথেই কষ্ট করে তাকে বের হতে হবে। পাশেই ডাইনিং টেবিল থেকে নিঃশব্দে চামড়ার সেট থেকে সব খুলে নিল। শোকেসে অনেক সুন্দর জিনিস দেখতে পেলেও নিতে পারল না, তালা দেয়া। টেবিলে একটা দামি ক্যামেরা চার্জ হচ্ছিল, সেটা নিয়ে নিল। এবার ফ্ল্যাট মালিকের রুমে ঢোকার পালা। খুব সন্তর্পণে সে দরজা খুলল। মধ্যবয়স্ক স্বামী স্ত্রী ঘুমাচ্ছে। 2 জনে একে অপরের সাথে পাল্লা দিয়ে নাক ডাকছে। কি ভয়াবহ সে আওয়াজ! তাদের বিছানার পাশেই ফারুক ভদ্রলোকের মানিব্যাগটা পেয়ে গেল, কিন্তু আলমারি খুলবে এমন সাহস পেল না। যদি কোনোভাবে চাবিটা পেত তাহলেও কিছুটা চেষ্টা করা যেত, কিন্তু অনেক খুঁজেও চাবি পেল না। তাই মহিলার ড্রেসিং টেবিল থেকে যা পারল তা নিয়ে নিল। সৌভাগ্যক্রমে যদি কোনোটা স্বর্ণ হয়। চুরি শেষ, এবার পালানোর পালা। আরেকটা বাসায় চুরি করতে যাওয়ার মতো সময় আর নেই। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিয়ে দিবে। এর আগেই বাসায় পৌঁছতে হবে, না হলে যে কেউ কাঁধের ব্যাগ দেখে সন্দেহ করতে পারে। ছাদে উঠে একইভাবে নিচে নেমে যেতে লাগলো। একেবারে শেষে এসে যখন মাটিতে লাফ দিল, ঠিক তখনই অপর পাশের একটা দারোয়ান তাকে দেখে ফেলে চোর চোর বলে চিৎকার করলো। আশেপাশের সব বিল্ডিং থেকে দারোয়ানেরা দৌড়ে বের হতে লাগলো। অনেক ফ্ল্যাটের বাতিও জ্বলে উঠল। ফারুক খুব দ্রুত দৌড়াতে লাগলো। সে ধরা খেতে চায় না। কাঁধের ব্যাগটা খুব ভারী লাগছিল, তাই সেটিও ফেলে দিল। এমন দৌড় সে অনেক দিন দেয়নি। এই যে জীবন বাঁচানোর দৌড়। সে জানে এই দেশ চোরদের প্রতি বড়ই নিষ্ঠুর। ভুল বললাম, সেই নিষ্ঠুরতা আসলে ছোট চোরদের প্রতি। এখানে চোরদের জেলে ভরে অনুতপ্ত করার সুযোগ দেওয়া হয় না। সাধারণ মানুষ নিজেদের নৈতিক দায়িত্ব মনে করে একেবারে হত্যা করে ফেলে। তাই লুকোবার মতো অন্ধকার জায়গা পাওয়ার আগ পর্যন্ত প্রাণের ভয়ে দৌড়াতে থাকে সে। পেয়েও যায় এক সময়। সেখানে কিছুক্ষণ থাকার পর আজান দিলে একটু ধাতস্থ হয়ে মসজিদের দিকে রওনা দেয়, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে
সৎ পেশায় জীবন শুরু করার লক্ষ্যে।